কল্পনা এবং কলমের সংস্পর্শে উন্মোচিত দৃশ্যপট এক বিনি সুতোর মালায় গেঁথে দ্য স্টোরি লাইন্স আরও একবার গল্পপ্রেমী মানুষের মনের দোরগোড়ায়। শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য শ্রী প্রলয় কুমার নাথের লেখা কলঙ্ক বাহিনী। বলে রাখা প্রয়োজন, আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা গল্প শোনার আনন্দেই গল্পের বিষয়বস্তুকে উপভোগ করবেন। গল্প পাঠে দীপম এবং চয়ন, অন্যান্য চরিত্রে শ্রীমতী সাথী, প্রিয়া, চয়ন এবং দীপক, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প কলঙ্ক বাহিনী। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বেশ কয়েক বছর বেকার হয়ে বাড়িতে বসে থাকার পরে যেদিন শিক্ষকতার চাকরির নিয়োগপত্রটা হাতে পেলাম, খুব যে খুশি হয়েছিলাম তা কিন্তু নয়। যদিও বা এখনকার দিনে সরকারি চাকরির মহিমা অনেক, তবুও যেন একটা পিছুটান লেগেই ছিল মনে। এর একমাত্র কারণ হলো আমার হবু কর্মস্থলের অবস্থান। আমি নিযুক্ত হয়েছিলাম সুদূর বীরভূমের সোনাঝুরি গ্রামের একটি বিদ্যালয়ে। বলা বাহুল্য যে সেটা কলকাতা থেকে এতটাই দূর যে সেখান থেকে নিয়মিত যাতায়াত করা সম্ভব নয়। একবার মনে হয়েছিল যে এতদিন যেমন বাড়িতে ছাত্রদের টিউশন পড়িয়ে কাটাচ্ছিলাম, সেই রকমই চলুক না। এই আয়ও তো স্কুল শিক্ষকের মাইনের থেকে খুব একটা কম নয়। তার কারণ গৃহশিক্ষক হিসাবে আমি পাড়ায় বেশ ভালোই পসার জমিয়ে ফেলেছিলাম। কিন্তু মা এই ব্যাপারে কোনো নিজস্ব মতামত না দিলেও বাদ সাধলেন আমার বাবা। তার সাফ কথা, পাগল হয়েছিস নাকি? এমন সুখে সরকারি চাকরি কেউ ছেড়ে দেয়? এই টিউশন পড়ানোর কোনো নিশ্চয়তা আছে নাকি? আমরা আর কদিন আছি। ছেলে শুধু টিউশন পড়া, এই কথা শুনলে কেউ মেয়ে দেবে না আমাদের ঘরে। এই হয়েছে এখনকার ছেলেদের দোষ। আরে আজকালকার মেয়েরাও তো কত হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, আর তুই সেই কুয়োর ব্যাঙ হয়েই রইলি। বাবার এই অকাট্য যুক্তিকে অগ্রাহ্য করার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার ছিল না। তাই অগত্যা একদিন লোটা কম্বল গুটিয়ে বেরিয়ে পড়লাম নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু হ্যাঁ, সেদিন যদি বাবার কথা না মেনে ওই কুয়োতেই পড়ে থাকতাম, তাহলে আমার আর্থিক অবস্থা এখনকার থেকে আলাদা হতো কিনা তা বলা মুশকিল। তবে সেই অচেনা স্থানে গিয়ে যে অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছিল আমার, তা হয়তো আজ আপনাদের বলা হতো না। বীরভূমের এই মনোমুগ্ধকর পরিবেশে ভরপুর গ্রামটির কথা আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন। এই গ্রামের থেকেও বিখ্যাত এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কোপাই নদী। ছোটবেলা থেকেই অনেক পড়েছি এই নদীর সম্বন্ধে। ময়ূরাক্ষীর এই ছোট্ট উপনদীটি বর্ষাকালে বানভাসী হয়ে উঠলেও গ্রীষ্মকালে একেবারেই শুকিয়ে যায়। এই নদীর অববাহিকার মাটির রং লাল। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট খাত সৃষ্টি হয়েছে তা খোয়াই নামে পরিচিত। এছাড়াও এই নদীর বাঁকগুলি অনেকটা হাঁসুলির আকৃতি বিশিষ্ট। এইসব অনেক কথা মনে পড়ে যায় কোপাইয়ের নাম শুনলে। তবে সেখানে থাকার জায়গা খুঁজতে গিয়ে বেশ সমস্যায় পড়ে গিয়েছিলাম। পুরো গ্রাম জুড়েই খড়ের ছাউনি দেওয়া ছোট ছোট মাটির বাড়ি, লাল মেঠো পথ আর শাল সেগুনের জঙ্গল। আর হোটেল রিসোর্ট যা আছে তাতে থাকা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। যাই হোক,
ভাগ্য কিঞ্চিত ভালো থাকায় একেবারে নদীর ধারেই একটা বাড়ি ভাড়া পেয়ে গেলাম। বেশ নিরিবিলি নির্ঝঞ্ঝাট জায়গা, আশেপাশে খুব একটা বাড়িঘর নেই। একতলা ছোট পাকা বাড়ি। বাড়ির মালিক তার কলকাতায় চাকুরিরত ছেলের কাছেই থাকেন। রান্নার কাজের জন্য ঠিক করা হলো এই গ্রামেরই একজন বয়স্ক লোককে, যার আসল নাম আমি জানি না, তবে গ্রামের সকলে তাকে হাবু বলে ডাকে। হয়তো তার স্বভাব একটু হাবা বোবা, সেই জন্যই। সেই বাড়িতে প্রথম দিন সবকিছু গোছগাছ করতে করতেই সকাল থেকে সন্ধে হয়ে গেল। বাড়ি ফেরার সময় হঠাৎ হাবা বোবা হাবু বেশ সবাক হয়ে মুখটা কিঞ্চিত কাঁচুমাচু করে বলে উঠল, আগে বলছি, কিছু মনে যদি না করেন তবে একটা কথা বলবো বাবু। আমি বেশ আশ্চর্য হয়ে বলে উঠলাম, কি কথা বলো? হাবুর মুখে বেশ একটা আতঙ্কের ছাপ আমি স্পষ্ট লক্ষ্য করলাম। সে কোনো মতে বলে উঠল, আগে রাত বিরেতে খুব একটা বাইরে বেরোবেননি জানো বাবু, এই জায়গাটা খুব একটা ভালো নয় কো। আমি আরও বিস্মিত হয়ে বলে উঠলাম, কেন গো? এত সুন্দর শান্ত পরিবেশ, সামনেই নদী, তাহলে ভালো নয় কেন জায়গাটা? হাবু যেন কিছু বলতে গিয়েও চেপে গেল, শুধু একবার ঢোক গিলে বলে উঠল, হ্যাঁ মানে তেমন কিছুই না, ওই অনেকেই অনেক কথা কয় কি না। কে কি কথা বলে এই জায়গাটা সম্পর্কে? সব কিছু স্পষ্ট করে বলো হাবু। না না, সেসব কথা আমি এই ভর সন্ধেবেলা বলতে পারবো নি কো। কথা চলি আমি, আপনি দরজাখান ভালো করে বন্ধ করে দেন। এই বলে সে চম্পট দিল। হাবু, আমি দু তিনবার তার নাম ধরে ডাকলাম, শোনো, কিন্তু সে পিছন ফিরেও চাইল না। ভারী আশ্চর্য তো, এই ভর সন্ধ্যাবেলায় সে কিসের ভয় দেখিয়ে গেল আমায়? মনে মনে ভাবলাম, কাল একবার কাজে আসুক, তারপর ওর হচ্ছে। সেদিন তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘরের আলো নিভিয়ে বিছানায় চলে গেলেও ঘুম এলো না। এখন বর্ষাকাল, সেই বিকেল থেকে কিছুক্ষণ আগে অবধি বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। তাই কোপাই নদী এখন বেশ স্রোতস্বিনী। কানে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক, আর নাকে ভিজে লাল মাটির সেই সোঁদা সোঁদা গন্ধটা যেন কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না আমায়। এছাড়াও ঘরের মধ্যে রয়েছে একটা বেশ গুমোট ভাব, তাই মনের মধ্যে প্রবল ইচ্ছে হচ্ছিল একবার দরজা খুলে বাইরে নদীর ধার থেকে ঘুরে আসতে। কিন্তু হাবুর সেই সতর্ক বার্তাটাও মনে পড়ে গেল, আর সেই জন্যই বোধহয় এই রাত্রিকালীন নদীর শোভাটা দেখে আসার মনোবাসনাটা আরো তীব্র হয়ে উঠল। আর অন্য কিছু না ভেবে আমি বিছানা থেকে উঠে দরজা খুলে বেরিয়ে গেলাম ঘরের বাইরে। প্রকৃতির এই স্নিগ্ধ রূপলি নৈশরূপ আমি যেন আর আগে কোথাও দেখিনি। পূর্ণিমার চাঁদের আলোর রেশ নদীর শান্ত দিগন্ত বিস্তৃত জলরাশিকে কি অবর্ণনীয় শোভায় আলোকিত করে রেখেছে। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল আমার, ওই ফাজিল হাবুর কথা শুনে নিজেকে এতক্ষণ ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার জন্য। তবে একটা কথা ভেবে একটু খটকা লাগলো, যে প্রকৃতির এই মায়াবী রূপ পরিদর্শন করার জন্য আমি বাদে আর বোধহয় কোনো জনপ্রাণী ধারের কাছে নেই। সেই সময় হঠাৎ চোখে পড়ল নদীর সামনের পাখি বাঁধা রয়েছে একটা ছোট্ট কাঠের নৌকো, তবে তার ধারে কাছে তো কাউকে দেখা যাচ্ছে না। একটা দুর্নিবার ইচ্ছা যেন তখনই মনে জেগে উঠল আমার। এই চাঁদনি রাতে খোলা হাওয়ায়
যদি একবার এই নৌকোয় চেপে নদীর বুক থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হবে? কিন্তু হায় রে, নৌকো তো আছে, কিন্তু মাঝি কই? আমি বেশ দ্রুত পায়ে এগিয়ে গেলাম। নদীর ঢালু পাড় দিয়ে বন ঝোপ মারিয়ে সাবধানে হেঁটে গেলাম সেই নৌকোটার কাছে। কই, এখানেও তো কাউকে দেখা যাচ্ছে না। কে এই নৌকোর মালিক, কে জানে। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা বদবুদ্ধি খেলে গেল। নেহাত মজা করার জন্যই আমি এক লাফে চড়ে উঠলাম নৌকোটার উপর। যদিও আমি নৌকো চালাতে জানি না, তবুও এই বেঁধে রাখা নৌকোর ওপর উঠেও বেশ মনোরম লাগছিল। এমন সময় হঠাৎ সেই নৌকোটার ছাউনির পেছন থেকে একটা বেশ ভারী পুরুষ কণ্ঠ কানে এলো। বাবুর বোধহয় এই অঞ্চলে নতুন আসা হয়েছে। আমি চমকে উঠে ঘাড় ঘোরালাম পেছন দিকে। এই জনমানব শূন্য নদীর পাড়ে মায়াবী রাতের অন্ধকারে হঠাৎ এই কথা শুনে কেন জানি না বুকটা বেশ শিউরে উঠল আমার। আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখলাম যে নৌকোটার ছাউনির পেছন দিক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটি পুরুষের ছায়ামূর্তি। সে আমার একটু কাছে এলে এই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম আমি তাকে। সাধারণ লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরিহিত বেশ লম্বা মেয়েধীন সুঠাম চেহারার অধিকারী এই পুরুষটিকে। সে আবার হেসে আমায় বলে উঠল, কি বাবু, আমাকে ভূত ভেবে ভয় পেলেন নাকি? তবে আমি কিন্তু ঠিকই ধরেছি, আপনি এই গায়ে নতুন মানুষ। আমি নিজের বিস্মিত ভাবটাকে যথাসম্ভব লুকিয়ে একটু কৃত্রিমভাবে মৃদু হেসে বলে উঠলাম, হ্যাঁ, ঠিকই ধরেছো তুমি। আমি এই গ্রামে নতুন এসেছি, ওই গ্রামে স্কুলে শিক্ষকের চাকরি নিই। তা তুমি কে ভাই? সে হাত জোড় করে আমায় প্রণাম ঠুকে বলে উঠল, নাম হই কর্তা, নাম হই। আমার নাম শ্রীদাম, সবাই আমায় শ্রীদাম মাঝি বলেই চেনে। এইবার আমার কাছে স্পষ্ট হলো পুরো ব্যাপারটা। আমি নিশ্চিন্ত মনে তাকে প্রশ্ন করলাম, তা শ্রীদাম ভাই, আমার বাড়ির কাজের লোকটা বলছিল এই জায়গাটা নাকি ভালো নয়, রাতের বেলা নাকি এই নদীর ধারে আসতে নেই। এমন কেন বললো গো? শ্রীদাম মৃদু হেসে বলল, আসলে বুঝতেই পারছেন কর্তা, এরা সবাই গ্রামের মুখ্য মানুষ। রাতের বেলায় তো এই নদীর ধারে কেউ খুব একটা আসে না, তাই নানা লোকে নানা কথা কইতে ভালোবাসে। তাছাড়া এই জায়গাটাতে রাতে সাপ খোপের ভয় তো আছেই। আপনি এসব নিয়ে ভাববেননি বাবু। ঠিক এমন সময় দেখতে পেলাম নদীর পাড় দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি নারী মূর্তি। সেই নৌকোর কাছেই এসে দাঁড়ালো। শ্রীদাম তাকে হাত ধরে নৌকোর উপরে তুলতেই আমার চোখের সামনে স্পষ্ট হয়ে এলো তার চেহারা। সেই নারীর শারীরিক গঠন খুবই সুন্দর। এই সাধারণ আধময়লা শাড়িতেও তাকে বেশ চিত্তাকর্ষক লাগছে। তার হাতে একটা ছোট্ট কাপড়ের পুঁটলি, তবে অন্য হাত দিয়ে সে নিজের মুখ ঢেকে রেখেছে নিজের শাড়ির আঁচল দিয়ে। সে যেন হঠাৎ আমার মতো আর একজন পুরুষের এই নৌকায় উপস্থিতি এই সময় প্রত্যাশা করেননি। হাতের পুঁটলিটা নৌকার উপর রেখে সে কেমন যেন থমকে চেয়ে রইল আমার দিকে। এমন সময় একটা তীব্র শীতল হাওয়ার ঝাপটা এসে অস্থিরভাবে উড়িয়ে দিয়ে গেল সেই মহিলার মুখ ঢেকে রাখা শাড়ির আঁচলটাকে। তার মুখের দিকে চেয়ে আমি আতঙ্কে শিউরে উঠলাম। এই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম তার মুখের বেশিরভাগ অংশই বীভৎসভাবে পোড়া।
এছাড়া এতক্ষণে আমি এটাও লক্ষ্য করলাম যে শুধু তার মুখ নয়, তার শরীরের বিভিন্ন উন্মুক্ত অংশই আগুনে দগ্ধ। আমি তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। সে যেন এই কথা বুঝতে পেরে আবার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নেয়। অন্য হাতে পুটলিটা নিয়ে নৌকার ওপর একটু দূরে গিয়ে বসল সে। এমন সময় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রীদাম বলে উঠল, হতভাগী আমার স্ত্রী কর্তা, ওর নাম ফুলন। আপনি ওকে দেখে ভয় পাবেননি। একদিন রান্না করতে গিয়ে স্টোভ বাস্ট করে এই ভয়ঙ্কর প্রসঙ্গ পাল্টানোর জন্য ওর কথা শেষ না হতেই বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ততক্ষণে ফুলন পুটলি খুলে রুটি, তরকারি, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু বার করে ফেলেছে। আমি বুঝলাম যে এখন ওদের নৈশ ভোজের সময়। শ্রীদাম নিজের অকপট সরলতায় আমাকে ওদের সাথে খেতে বলল, কিন্তু আমি মিষ্টি হেসে ওকে জানালাম যে আমার রাতের খাবার হয়ে গিয়েছে। অগত্যা ওরা খাওয়া শুরু করলো, আর আমি মুগ্ধ চোখে ওদের দেখতে লাগলাম। এই রাতের অন্ধকারে নির্জন খোলা নদী পাড়ে এই ছোট্ট নৌকায় বসেই জীবনের বেশিরভাগ সময় কেটে যায় এই দুটি মানুষের। আমরা যেন বৃথাই বাড়ি, গাড়ি আর আর্থিক প্রতিপত্তির জন্য কুঁকিয়ে মরি। এদের মতো মানুষদের এই প্রকৃতি যা নিজেদের হাতে খুলে দিয়েছে, তাই বা কম কি? এটা ভাবতেই বেশ অবাক লাগলো আমার। কই, ওদের তো এই খোলা নদীতে এত রাতে কোনো ভয় লাগলো না। এতক্ষণ আমি ওই মিথ্যাবাদী হাবুর কথায় ভয় পেয়েছি, এটা ভেবেই নিজের মনেই হাসলাম। ওদের খাওয়া হয়ে গেলে আমি ওদের বললাম, তা তোমার বাড়ি কোথায় শ্রীদাম? আশেপাশে তো কোনো ঘর বাড়ি দেখছি না। এই নাউরি আমার বাড়ি ঘর, আমার সব কিছু কর্তা। দূরে গায়ের শেষের দিকে একটা ছোট কুঁড়ে ঘর আছে বটে, তবে সেইখানে নেহার দরকার না পড়লে আমি যাই না। আমি আমি এখানেই থাকি সব সময়। ওই ঘরে ফুলন শুধু রাঁধা বাড়ার কাজ করে। এইবার আমি নিজের মনের ইচ্ছার কথাটা দুম করে বলেই ফেললাম শ্রীদামকে। বলছি শ্রীদাম ভাই, একবারটি আমায় এই রাত্রিবেলায় নদীর বুক থেকে তোমার নৌকো করে ঘুরিয়ে আনবে? আমার অনেক দিনের শখ, বুঝলে, এমন রাতের বেলায় নৌকো ভ্রমণ করার। তবে ভেবো না আমি বিনে পয়সায় যাব, তোমায় 100 টাকা দেবো এর জন্য। কেন ঘোরাবো নি কর্তা? নিশ্চয়ই ঘোরাবো। আপনি আমাদের গায়ের নতুন লোক, আপনার আবদার রাখবো নি তাই কখনো হয় নাকি? তবে হ্যাঁ, আপনাকে ঘোরাবার দাম হলো 50 টাকা। তার 1 পয়সাও বেশি নেবনি আপনার কাছ থেকে। কিছুক্ষণের মধ্যেই নৌকার বাঁধন খুলে দিল শ্রীদাম। নৌকার এক কোণে ফুলনের কাছে বসে সে 2 হাতে তুলে ধরল বৈঠা। সেই চাঁদের আলোয় রূপলি নদীর জলের উপর দিয়ে ছলাক ছলাক শব্দ করে ধীর গতিতে নৌকো এগোতে লাগলো নদী পক্ষে। আর আমার মনে হলো যে পূব দিক থেকে আসা ঠান্ডা হাওয়াটা যেন এখনই উড়িয়ে নিয়ে যাবে আমায়। সেই রাতের ওই স্বর্গীয় অনুভূতির কথা আমার সারা জীবন মনে থাকবে। সেই দিগন্ত বিস্তীর্ণ জলরাশির দিকে চেয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ চোখ গেল অদূরে বসে থাকা ফুলনের দিকে। শাড়ির আঁচলের ফাঁক থেকে বেরিয়ে থাকা তার জ্বলন্ত 2 চোখের দিকে। মেয়েটা যেন এক দৃষ্টে চেয়ে আছে আমার দিকে। কি জানি কিছু বলতে চায় কি সে আমাকে? অগত্যা আমি শ্রীদামকে বলে উঠলাম, আচ্ছা, তোমাদের কত বছর আগে বিয়ে হয়েছে? সে যেন চমকে উঠল হঠাৎ এই কথা শুনে। তারপর ম্লান হেসে বলল,
বিয়া? আমাদের আর কি বিয়া হবে কর্তা? আমরা যে হলাম এই গায়ের কলঙ্ক কর্তা, কলঙ্ক। এই নদী যে হলো তার সাক্ষী। এই নদীর জলের স্রোতে এই নৌকার প্রতিটা কাঠের গায়ে লেগে আছে আমাদের কলঙ্কের ছিটা। সে কি, তুমি যে একটু আগেই বললে যে ফুলন তোমার স্ত্রী, আবার এখন বলছো যে তোমাদের বিয়েই হয়নি। এ কথার মানে কি? কাউকে স্ত্রী বানতে গেলে সত্যি কি তার সাথে মালা বদল করে বিয়া করতে হয় নাকি বাবু? তা না করে কি কেউ স্বামী স্ত্রী হতে পারেনি? আমি অবাক হয়ে গেলাম এমন প্রশ্নের সম্মুখীন হয়ে। আমার এই অবস্থা দেখে শ্রীদাম নিজেই বলে উঠল, জানি আপনি খুব অবাক হচ্ছেন বাবু। আপনি এই কথার মানে বুঝতেন যদি আমাদের জীবনের কথা শুনতেন। সে কথা শোনার সময় কি আপনার কাছে আছে কর্তা? আমি যেন মন্ত্রমুগ্ধের মতো ওদের বলে উঠলাম, হ্যাঁ বলো, আমি শুনবো। দূরে নদীর ওপারে কোনো এক গাছ থেকে এক রাত জাগা পাখি কর্কশ স্বরে ডেকে উঠল। নদীর জল কেটে নৌকোর এগিয়ে যাওয়ার শব্দ কানে ভেসে আসছিল। চারিদিকে শুধু সেই রূপলি জলের দিশাহারা উথাল পাথাল নৃত্য। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসছে নিকটবর্তী নদীর পার। সেই নৈশ আলোকিত রাতের নিস্তব্ধতাকে কাটিয়ে শুনতে পেলাম শ্রীদামের পুরুষ্ঠ কণ্ঠস্বর। সে বলে যেতে লাগলো তার আর ফুলনের কলঙ্কের কথা, যা এই রাতের নিকষ কালো অন্ধকারের মতোই এই দুই মানুষের জীবনকে জড়িয়ে রেখেছে কোনো অমুক বাঁধনে। সে প্রায় 7 বছর আগেকার কথা। তখন এই নদীতে আরও অনেক মাঝি তাদের নৌকা নিয়ে যাত্রীদের পারাপার করে দিনপাত করত। সেই শীতের রাতের কথা এখনো মনে আছে শ্রীদামের। সেই সময় তার নৌকা ছিল নদীর অপর পারে। বাকি সমস্ত মাঝি ভাইরা যে যার নৌকা নদী তীরে বেঁধে রেখে নিজের নিজের ঘরে চলে গেল। শ্রীদামও ভাবছিল আজকের মতো এটাই শেষবার, আর তো কোনো যাত্রীও নেই। ওই পারে পৌঁছেই নৌকা বেঁধে রেখে বাড়ি ফিরে যাবে সে। নৌকার বাঁধন খুলতে উদ্যত হলো শ্রীদাম। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো দুজন নারী মূর্তি। তার মধ্যে একজন বেশ আকুল স্বরে বলে উঠল, মাঝি ভাই, মাঝি ভাই, লক্ষ্মীটি আমার, আজ এই পৌষকালীর মেলায় এসে বড্ড দেরি হয়ে গেল গো আমাদের। সবাই নৌকো বেঁধে বাড়ি চলে গেল, এখন তুমিই আমাদের একমাত্র ভরসা। আমাদের ওপারে নিয়ে চলো ভাই। শ্রীদাম একবার ভালো করে চেয়ে দেখল ওই দুই নারীকে। এদের মধ্যে একজন মাঝবয়সী, কিন্তু অন্যজনকে এই শীতের রাতে চাদর মুড়ি দেওয়া অবস্থাতে দেখেও যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো শ্রীদাম। সে আর কেউ নয়, ফুলন। ফুলনও যেন বুঝতে পারল শ্রীদামের মনের অবস্থা। তাই সে মুখ টিপে হেসে অপর মহিলাকে বলে উঠল, বৌদিদি, তোমার মাঝি ভাই কি কালা নাকি? শুধু হা করে চায়, হ্যাঁ বা না যে কিছুই বলে না। শ্রীদামের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে তখনই হাসি মুখে বলে উঠল, কেন যাব না, নিশ্চয়ই যাব। আসুন আসুন মা ঠাকুরন, আসুন। এই বলে প্রথমে সে ফুলনের বৌদিকে নৌকায় উঠতে সাহায্য করে, আর তারপর ফুলনকে। সারাক্ষণ শক্ত কাঠের বৈঠা ধরা হাত দিয়ে সে যখন ফুলনের নরম হাতটা স্পর্শ করে তাকে নৌকায় টেনে তোলে, তখন যেন তার সারা শরীরে একটা তীব্র তড়িতের তরঙ্গ খেলে যায়। সে ওই রাতের অন্ধকারেও মুগ্ধ নয়নে শুধু দেখতেই থাকে ফুলনকে। এক মুহূর্তের জন্য তার মনে হয় যেন সে নৌকা চালানোই ভুলে গিয়েছে।
ফুলনেরও বোধহয় শ্রীরামের স্পর্শ পেয়ে এমনই সুখানুভব হয়, কিন্তু পর মুহূর্তেই সে নারী সুলভ লজ্জাবোধে ছুটে গিয়ে তার বৌদির পেছনে মুখ লুকোয়। ওদের দুজনের মুচকি হাসি যেন কোনো কোকিলের কুহুতান শুনিয়ে যায় এই রাতের অন্ধকারে। এতটা বলার পর একবার থামল শ্রীরাম। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি তাড়াতাড়ি করে নৌকোর ছাউনির ভেতরে ঢুকে বসলাম। তীব্র হাওয়ার দাপটে বৃষ্টির ঠান্ডা জলের ঝাপটা এসে পড়ছে আমাদের সকলের শরীরে। শ্রীরাম যেন বৃষ্টির জলে ভিজেই চলেছে। চোখ বন্ধ করে স্বাদ নিচ্ছে জলের প্রতিটা ফোঁটার। কিছুক্ষণের মধ্যেই নিজের গায়ের ভিজে যাওয়া স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলল শ্রীরাম। বৃষ্টির জলের ছাপটা লেগে ওর চওড়া কাঁধের পেশিগুলো ঝিলিক দিয়ে উঠছে। মনে মনে বেশ একটা হিংসা বোধ জাগলো আমার ওর এই সুঠাম সুন্দর শরীর দেখে। সত্যি এই চেহারা দেখে শুধু ফুলন কেন, যে কোনো মেয়েরই মনে জেগে উঠবে কামের আগুন। ফুলন এখনো কি অপার্থিব মুগ্ধতায় চেয়ে আছে শ্রীরামের দিকে। আবার পড়া শুরু করলো শ্রীরাম। এরপর থেকেই প্রায়ই নদী পারাপার করার অসীম চাহিদা জাগত ফুলনের মনে। বলা বাহুল্য তা শুধু শ্রীরামের নৌকাতেই। আর শ্রীরামও যেন অপেক্ষা করে বসে থাকত কখন নদীর পাড় থেকে ছুটে আসতে দেখবে ফুলনকে, কখন পাবে সে ফুলনের রাঙা গোলাপের মতো হাতের স্পর্শ। তবে কিছুদিনের মধ্যেই বুঝেছিল শ্রীরাম যে তাদের এই সম্পর্কের কোনো পরিণতি নেই, কারণ ফুলনের বাবা মা তার মতো একজন সাধারণ মাঝিকে কখনোই তাদের জামাই বলে মেনে নেবে না। আর হলো তাই। একদিন ফুলন এসে ঝাঁপিয়ে পড়ল শ্রীরামের বুকে। তারপর অধৈর্য কণ্ঠে বলে উঠল সে, বাপ মা আমার বিয়া ঠিক করছে গ্রামের চৈতন্য ঘোষালের ছেলের সাথে। ওরা খুব পয়সাওয়ালা লোক। চিদাম, ওর ছেলে বিনোদ শহর থেকে ডাক্তারি পড়ে এসেছে, তারও খুব পছন্দ হয়েছে আমাকে। ওরা ওরা আমাকে তোমার কাছ থেকে সারা জীবনের জন্য কেড়ে নেবে চিদাম। তাই বলছি, আজ আজ রাতেই চলো, আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলো চিদাম, পালিয়ে চলো। এই কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে কি যেন চিন্তা করতে লাগলো শ্রীরাম। তারপর সে ফুলনকে গম্ভীর গলায় বলল, তুই চলে যা ফুলন, চলে যা এখান থেকে। আর আসিসনি কখনো আমার নামে। আমার সাথে থেকে জীবনে অভাব অনটন ছাড়া আর কিছুই যে পাবিনি রে তুই। তোর বাপ মা যেথায় তোকে বিয়ে দিতে চায় তুই সেথায় বিয়ে করে সুখী হ। আর আসিসনি কখনো আমার কাছে। যা, এক্ষুনি চলে যা। এই কথা শুনে প্রথমে খুব অবাক হয়ে এই কথার বিরোধিতা করেছিল ফুলন, কিন্তু যখন শ্রীরাম তার সিদ্ধান্ত থেকে একটুও নড়ল না, তখন সে কষিয়ে মেরেছিল শ্রীরামের গালে এক চড়। আর তারপর চোখ মুছতে মুছতে সেই নদী পাড় থেকে ছুটে চলে গিয়েছিল সে, আর কখনো না ফিরে আসার প্রতিজ্ঞা করে। আবার একবার বলা থামালো শ্রীরাম। আমাদের নৌকো এখন প্রায় মাঝ নদীতে চলে এসেছে। বৃষ্টিটা এখনো পড়ছে। এখন নদীর অপর পারের কালো গাছপালা আর বন ঝোপগুলোকে এই চাঁদের আলোতে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। আবারও কাহিনীর পরবর্তী অংশ বলতে লাগলো শ্রীরাম। সেই দিনের পর থেকে আর কখনো শ্রীরামের মুখ দর্শন করেনি ফুলন। এরপর একদিন উলু শঙ্খের ধ্বনির মাঝে ছাদনাতলায় এক অজানা মানুষের গলায় মালা পরাতে বাধ্য হয়েছিল সে।
বাধ্য হয়েছিল নিজেই অন্যের কাছে নিজের দাসখতে সই করে এক অচেনা মানুষের দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে ধারণ করতে। কিন্তু এই আচার অনুষ্ঠানের মধ্যে একবারও নিজের বরের দিকে চেয়ে দেখতে ইচ্ছা হয়নি ফুলনের। তার চোখের সামনে ঝাপসা হয়ে আসা অশ্রুর প্রলেপের মাঝে শুধু ভেসে উঠেছিল শ্রীদামের সুন্দর মুখশ্রী। এরপর এলো ওদের ফুলশয্যার রাত। আত্মীয় স্বজনরা সকলে চলে যেতেই হঠাৎ খুলে গেল ঘরের দরজা। আর প্রথম নারী সঙ্গের অভিপ্রায়ে সেই ঘরে উত্তেজিত হয়ে প্রবেশ করল বিনোদ। এতক্ষণ পর ঘোমটার ভেতর থেকে নিজের স্বামীর দিকে যেন প্রথম চেয়ে দেখল ফুলন। ঠিক যেন দামি ধুতি পাঞ্জাবি পরা এক অসুস্থ চেহারার রোগা কাঠের পুতুল কোনো রকমে মদের নেশায় টলতে টলতে আসছে ফুলশয্যার খাটের দিকে। কোনো মতে ধুতির কোঁচাটা সামলে বিনোদ ঢলে পড়ল ফুলনের গায়ে। খাটের ধারে ঝুলন্ত রজনীগন্ধার মালাগুলো হুড়মুড় করে ছিঁড়ে পড়ল অনেকটা। তারপর নিজের নেশাগ্রস্ত লাল চোখ দুটিকে অনেক কষ্টে খুলে একবার চেয়ে দেখল ফুলনের মুখের দিকে। কিন্তু ফুলন জানত যে তাকে সহ্য করতে হবে। যুগ যুগ ধরে তো সব মেয়েকেই সহ্য করে আসতে হয়েছে পুরুষের এই দাপট। খুব আশ্চর্য লাগছিল তার, এই লোকটা যে তার স্বামী আর সে যে তার স্ত্রী, এই কথা যেন মনেই হচ্ছে না ফুলনের। সে যেন শুধুই এই মানুষটার ভোগ্য সামগ্রী মাত্র। এই কি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক? সাত পাকে ঘুরে মালা বদল করে শাস্ত্র মতে বিয়ে করা স্বামী আর স্ত্রী বলে যাকে সমাজ। বিনোদ ধাক্কা মেরে বিছানায় শুইয়ে দিল ফুলনকে। মনে মনে শ্রীদামের মুখটা কল্পনা করে চোখ বন্ধ করল ফুলন। এবার ধীরে ধীরে নৌকো ঘোরাতে শুরু করেছে শ্রীদাম। রাতও বেশ গভীর হয়ে উঠেছে। বৃষ্টিটা কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেলেও ঠান্ডা হাওয়ার দাপটে গা শিরশির করে উঠছে। ক্রমে আমরা আবার পরিচিত নদীর পাড়ের দিকে এগোচ্ছি। ফুলনের দগ্ধ মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছিল তাতেই দেখতে পেলাম এক ফোঁটা জল ঝিলিক দিয়ে উঠল ওর চোখের কোণায়। কিন্তু কোনো লজ্জা শরম না করে প্রতিবাদী গলায় বলে উঠল সে, প্রথমে তো আমি ভেবেছিলাম সেই রাতে নেশা করেছিল সে। নেশায় শক্তি ক্ষয় করে দেয় বলেই তো আমি জানি। কিন্তু তারপর প্রতিটা রাতেই একই ঘটনা ঘটত। আমি খুব ভালো করেই বুঝে গেছিলাম যে ওর শরীরে খুঁত আছে। মেয়ে মানুষের শখ মেটানোর ক্ষমতা ওর নেই। কিন্তু বাবু বিশ্বাস করেন, আমি তাও ওর বউ হয়েই ছিলুম। কখনোই কিছুই চাইনি ওর কাছ থেকে, যতদিন না। এরপর বিয়ের 2 বছরের মধ্যেও যখন ওদের কোনো সন্তান জন্মালো না, তখন বিনোদের পরিবারের সকলেই আঙুল তুলতে লাগলো ফুলনের ওপর। শ্বশুর শাশুড়ি ননদ দেওরের গঞ্জনা হয়ে উঠেছিল ফুলনের নিত্যদিনের সঙ্গী। কিন্তু সে কোনো দিন তাদের বলেনি তার মা হতে না পারার আসল কারণ। সে জানে যে এই পুরুষ শাসিত অজপাড়াগায় কেউ মানবে না তার কথা। অপমান সহ্য করতে না পেরে নিজের নারীত্বের প্রমাণ দিতে সে এতদিনের পর আবার একদিন রাতে সকলের অজান্তে ছুটে এসেছিল শ্রীদামের নৌকায়। প্রথমে শ্রীদাম রাজি না হলেও ফুলনের জোড়াজুড়িতে আর বেঁধে রাখতে পারেনি সে নিজের শরীর মনকে। সেদিন এমনই এক বৃষ্টি মুখরিত রাতে উত্তাল নদীর স্রোতকে সাক্ষী রেখে এই নৌকার ছাউনির মধ্যেই এক হয়েছিল দুটো শরীর। অপার্থিব সুখে মুগ্ধ হয়েছিল সেদিন দুটি প্রাণ। নিচে নদীর জলের ধারা
আর ওপরে নিকষ কালো আকাশে ফুটে থাকা তারারা যেন বিস্ময় চোখে চেয়ে দেখল এই দুই প্রাণের এক হয়ে যাওয়ার সঙ্গম দৃশ্যকে। বলাই বাহুল্য, যা থেকে কিছুদিনের মধ্যেই ফুলনের দেহে সৃষ্টি হয়েছিল নতুন এক প্রাণের। একদিন তার শ্বশুরবাড়ির সকলের চোখে চোখ রেখে জানিয়েছিল সে গর্ভবতী। সেদিন সে দেখেছিল তার স্বামীর অগ্নিদৃষ্টি। কোনো ক্ষুধার্ত চিতাবাঘের গলায় প্রথম গ্রাসেই যখন তার শিকারের কোনো তীক্ষ্ণ হাড় আটকে যায়, ঠিক সেই অবস্থায় মনে হচ্ছিল বিনোদকে দেখে। এ কথা জেনেও যে বিনোদ যে কোনো সময় তার ওপর প্রতিশোধের আঘাত হানতে পারে, ক্রমাগত একটা মস্ত বড় ভুল করতে থাকলো ফুলন। আমাদের নৌকো এখন নদীর সেই পুরনো পাড়ের অনেকটা কাছেই এসে পড়েছে। আমি বুঝলাম যে শেষ হতে চলেছে আমার ভ্রমণের মেয়াদ। তবে এই কথা সত্যি যে টাকাটা কিন্তু বিফলে গেল না। আমার অনেক দিনের স্বাদ আজ পূর্ণ করল শ্রীদাম। তবে খুব কৌতূহল হচ্ছিল জানার যে এরপর কি হলো ফুলন আর শ্রীদামের জীবনে। ফুলনকে জিজ্ঞাসা করতেই সে উন্মাদের মতো খিলখিল করে হেসে উঠল। তারপরেই রাতের নিস্তব্ধতাকে ভেঙে সে বলে উঠল, তারপর আর কি বাবু? একবার ছিদামের পরশ পেয়ে আমি পাগলির মতো যখনই সুযোগ পেতুম তখনই ছুটে যেতুম ওর নৌকায়, সমস্ত লাজ লজ্জা মান সম্মানকে পিছু ধুয়ে। এই নদীকে দেখছেন? এই নদীর জলের প্রতিটা স্রোত আমাদের কলঙ্ককে ধুয়ে মুছে সাফ করে দিত এই নৌকা থেকে। কিন্তু এই নদী আমাদের ক্ষমা করে দিলেও বিনোদ আমাদের ক্ষমা করল না। একদিন সমস্ত গ্রামবাসীদের এখানে নিয়ে এসে আমাদের হাতে নাতে ধরল সে। সবার সামনে বলল যে আমি খুলোটা। সেদিনই গ্রামের সকলে ফয়সলা করল যে পরপুরুষের সাথে শোয়ার জন্য আমাকে আর কোনোদিনও ঘরে তুলবে না আমার স্বামী, আর ছিদামকেও এক ঘরে করে দেওয়া হবে গায়ে। ফুলন থামলে এতক্ষণ পর মুখ খুলল শ্রীদাম। সে হেসে উঠে বলল, সেই সাপে যেন আমাদের বড় হলো বাবু। সেই দিন থেকেই আমাদের এইভাবে একসাথে পথ চলা। সারা গাঁয়ের মানুষের আমার দরকার নেই, কিন্তু ফুলনকে তো কাছে পেলুম। তাই তো আপনাকে বলেছিলুম বাবু, শুধু বিয়া করলেই কি স্বামী স্ত্রী হওয়া যায়? নৌকোটাকে নদীর তীরে বাঁধতে বাঁধতে আরও কত কিছু বলে গেল শ্রীদাম। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম ওদের সব কথা, কিন্তু কোনো উত্তর দিতে পারলাম না ওদের প্রশ্নের। একটু পরে যখন শ্রীদাম আমার কাছে নৌকো ভ্রমণের দাম চাইতে এলো, আমি দেখলাম যে আমার পকেটে 4টি 100 টাকার নোট। শ্রীদাম হাসি মুখে আমার কাছ থেকে একটা 100 টাকার নোট নিয়ে ওর লুঙ্গির গিটে বাঁধা একটা বৃষ্টির জলে ভেজা 50 টাকার নোট আমায় ফেরত দিল। আমি বাড়ি ফেরার আগে ওদের বলে এলাম, তোমরা তো এই নদীতেই থাকো, আমি কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে হলে আসবো তোমার এই নৌকোয় চাপতে। ওরা হাসি মুখে চেয়ে বিদায় জানালো আমায়। পরদিন সকালে হাবু এলে একটা হেস্তনেস্ত না করে আমার শান্তি হচ্ছিল না। ওকে দেখা মাত্রই আমি চেঁচিয়ে উঠে বললাম, এই যে হাবু, কাল তো বেশ মিথ্যা মিথ্যা ভয় দেখিয়ে গেলে আমায়। রাত্রের পর বাইরে বেরোবেন না, জায়গাটা ভালো নয়, আরও কত কথা। আমি তো কাল সারাটা রাত ওই শ্রীদাম মাঝির নৌকা করে নদী থেকে ঘুরে এলাম। কত কথা হলো আমার ওর সাথে, আর ওর বউ ফুলনের সাথেও তো কথা হলো। কই, ভয় পাওয়ার মতো তো কিছু দেখলাম না আমি। আমাকে নতুন লোক পেয়ে বোকা বানাতে ওই সব ভয় দেখানো কথা বলে গেলে বুঝি? এই কথা শুনে হঠাৎ আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে লাগলো হাবুর শরীর।
সে কোনো রকমে আমাকে বলে উঠল, কথা আপনি আপনি ছিদাম আর ফুলনকে দেখতে পেয়েছেন? মানে দেখতে না পাওয়ার কি আছে ওদেরকে? ওরা তো সারাক্ষণ ওই নদীর ওপরেই নৌকো নিয়ে থাকে, এখনও আছে নিশ্চয়ই। এই বলে আমি কাল রাতে শ্রীদাম আর ফুলনের কাছ থেকে যা যা শুনেছিলাম ওদের সম্পর্কে তা সবিস্তারে ব্যাখ্যা করলাম হাবুর কাছে। আমার সব কথা শুনে হাবু আমার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে নিয়ে এলো নদীর পাড়ে। সকালের সোনালি রোদে ভরে উঠেছে নদীর জল, চারিদিকে সুন্দর সবুজ গাছপালার মধ্যে ডেকেই চলেছে কত নাম না জানা পাখির দল। কিন্তু আশ্চর্য তো, শ্রীদামের নৌকোটা গেল কোথায়? আমি ছুটে গেলাম নদীর আরো কাছে, তবুও চারিদিকে দিগন্ত বিস্তীর্ণ জলরাশির মধ্যে কোথাও চোখে এলো না ওদের নৌকাখানা। আমি একবার চিৎকার করে ডাকলাম ওদের নাম ধরে, শ্রীদাম, শ্রীদাম, শ্রীদাম। বলাই বাহুল্য, ফুলন, কেউ সাড়া দিল না আমার ডাকে। হাবু ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো আমার কাছে, তারপর আতঙ্কে চোখ বড় বড় করে বলতে লাগলো, আপনার ভাগ্য ভালো কথা যে আপনি কাল রাতে বেঁচে গেছেন। এই জন্যই আমি আপনাকে কাল বলেছিলাম রাতে না বেরোতে, কারণ এই কথা সকলেই জানে যে কোনো অচেনা মানুষ দেখলে ওরা তাকে ডাকা দেয় কর্তা। নিজেদের মরার আগের গল্প শোনাতে থাকে। আমার বুকটা ভয়ে হিম হয়ে গেল। এ কি বলছে হাবু? ওকে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষমতাও যেন আমার আর নেই, কিন্তু সে বলেই চলল, তবে আপনার মতো আর অন্য সকলকে ওরা একটা মিছে কথা কয়। ফুলনের পেটে ছিদামের বাচ্চা আসার পর ওর স্বামী ওকে ত্যাগ করেনি কর্তা। ওকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। ওই স্টপবাস্ট করার কথাটাও মিথ্যা। আর সেই খবর পেয়ে ছিদামও ওই নদীর জলে ডুবে আত্মহত্যা করে। এই কথা গায়ের সবাই জানে কর্তা, সবাই জানে। আমি আর সহ্য করতে না পেরে বসে পড়লাম নদীর পাড়ে। তার মানে আমি কালকের গোটা রাত দুজন আর ভাবতে পারলাম না আমি। হাবু, আমার জন্য এক প্যাকেট সিগারেট আনতে পারবে? হাবু পয়সা চাইতেই আমি পকেট হাতড়ে দেখলাম 3টে 100 টাকার নোটের মাঝে পড়ে আছে একটাই 50 টাকার নোট। সেটা পার করে হাবুকে দিতেই সে ছুটে চলে গেল আমার জন্য সিগারেট আনতে। হাবু চলে গেলে নদীর দিকে তাকিয়ে একটা কথাই মনে হলো, শ্রীদাম ও ফুলনের প্রেম আজ কলঙ্কিত এই সমাজের কাছে। তাদের প্রেমের এই পরম শুদ্ধতা যার সাক্ষী হয়ে থাকবে এই আকাশ, এই প্রকৃতি আর এই নদীর স্রোতে বয়ে চলা কলঙ্ক বাহিনী তরী। শুনছিলেন আজকের গল্প কলঙ্ক বাহিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।